আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদেই আছো। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় বাক্য। দেখো, বাক্যের সংজ্ঞা দেবার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, কি করছি? আমার মনের ভাব প্রকাশ করছি। অর্থাৎ মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনির সমষ্টিকেই ভাষা বলে। আবারও বলছি, অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। আর এই যে ধ্বনি, এই ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। আর এক বা একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্রে একটি চার্ট দেখতে পাচ্ছ। কি দেখো, এই যে আমরা মনের ভাব প্রকাশ করছি, সেটা কিভাবে? অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনির মাধ্যমে কি হচ্ছে? একটি শব্দ তৈরি হচ্ছে। তারপর এক বা একাধিক শব্দ মিলে কি হচ্ছে? বাক্য তৈরি হচ্ছে। আর এই বাক্যের মাধ্যমে আমরা কি করে থাকি? আমাদের মনের ভাব একে অন্যের সাথে প্রকাশ করি। তাহলে শিক্ষার্থীরা, এখন আসো আমরা বাক্য কাকে বলে জেনে নিই। দেখো, বাক্য হচ্ছে এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে। এইখানে একটি শব্দ উচ্চারণ করেছি আমি, পদ। পদ কি জিনিস? দেখো, সংক্ষিপ্তভাবে আমি বলছি, পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ। অর্থাৎ একটি শব্দ যখন বিভক্তিযুক্ত হয়ে একটি বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা পদ বলি। এটাই যদি আমরা আরো একটু সহজ করে বলি, তাহলে বলা যায় যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। তাহলে শিক্ষার্থীরা, বাক্য বলতে আমরা কি বুঝছি? এক বা একাধিক পদের দ্বারা যখন একজন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, তখনই সেটা বাক্য হচ্ছে। যেমন পড়ো, আরেকটি উদাহরণ হচ্ছে, আমি ভাত খাই। দেখো, এখানে একটি পদ দিয়ে বাক্য হয়েছে, আবার একাধিক পদ দিয়েও বাক্য গঠন হয়েছে। এই যে আমি দ্বিতীয় উদাহরণটি লিখলাম, যে আমি ভাত খাই। এই বাক্যের পদগুলোর মধ্যে পারস্পরিক একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ বাক্য হতে গেলে সেই বাক্যের পদগুলোর মধ্যে পারস্পরিক একটি সম্পর্ক থাকতে হয়, যার ফলে বক্তার মনোভাব বা বক্তব্য স্পষ্টভাবে ফুটে ওঠে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি একটি বাক্য বলছি, গিয়ে পুকুরে সাগর বড় ধরেছে একটা মাছ। এখানে আমি একটি বাক্য বললাম। বাক্যটিতে কি হয়েছে? বাক্যটিতে বক্তার মনোভাব কিন্তু পরিষ্কার নয়। অর্থাৎ আমি কি বলতে চেয়েছি সেটা কিন্তু সুস্পষ্ট নয়। কেননা এই বাক্যে যে পদগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক নেই। পদগুলো সুবিন্যস্ত নয়। অর্থাৎ এগুলো সঠিকভাবে বিন্যস্ত হয়নি, তাই এগুলোকে বাক্য বলা যাবে না। বাক্য হতে গেলে পদগুলোর মধ্যে অবশ্যই কি থাকতে হবে? সঠিক বিন্যাস থাকতে হবে। অর্থাৎ পদগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকতে হবে। যেমন আগের বাক্যটির দিকেই খেয়াল করো তোমরা, যে সেটি যদি আমি সাজিয়ে লিখি,
যে সাগর পুকুরে গিয়ে বড় একটা মাছ ধরেছে, তাহলে কিন্তু বাক্যটি তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, কি বুঝলে তোমরা? বাক্য কাকে বলে? বাক্য হচ্ছে কি, যে এক বা একাধিক পদের দ্বারা যখন একজন বক্তা তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখনই বাক্য, এবং পদগুলো কি হতে হবে? সুবিন্যস্তভাবে সাজানো থাকতে হবে। অর্থাৎ সুবিন্যস্তভাবে পদগুলোর দ্বারা একজন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, তখনই আমরা তাকে কি বলবো? বাক্য বলবো। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, সাধারণত একটি বাক্য কর্তা, কর্ম ও ক্রিয়াপদ নিয়ে গঠিত হয়। আমি আবারও বলছি, সাধারণত একটি বাক্য কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ নিয়ে গঠিত। দেখো, একটি উদাহরণ আমি দিচ্ছি। নজরুল বই পড়েন। এখানে কর্তাকে, কর্তা হচ্ছে নজরুল। কর্তা বলতে আমরা কি বুঝি? কর্তা হচ্ছে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকেই আমরা কি বলি? কর্তা বলি। অথবা অন্যভাবে বলা যায়, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তা। তাহলে এই বাক্যে ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে পড়েন। তাহলে আমি যদি ক্রিয়াকে প্রশ্ন করি কে বই পড়েন, তাহলে উত্তর কি আসবে? নজরুল বই পড়েন। তাহলে এই বাক্যে নজরুল হচ্ছে কর্তা। দেখো, কর্ম, কর্ম হচ্ছে সেটাই যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে। অর্থাৎ ক্রিয়ার সাথে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে কর্ম। দেখো, আগের উদাহরণটি, আমি যদি বলি যে নজরুল কি পড়েন, তাহলে কি উত্তর আসে? যে নজরুল বই পড়েন। তাহলে বইটা হচ্ছে এখানে কর্ম। ক্রিয়াপদ, দেখো, ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছু করা বা কাজ করা বোঝায়, তাই হচ্ছে ক্রিয়া। তাহলে আগের বাক্যটিতে ক্রিয়া কোনটি? ক্রিয়া হচ্ছে পড়েন, কারণ পড়া একটি কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ বুঝতে পেরেছ। এখন দেখো, একটি বাক্যকে সার্থক বাক্য হিসেবে বলতে গেলে ওই বাক্যের আরো কিছু গুণ বা শর্ত মানতে হয়। দেখো, সার্থক বাক্য হতে গেলে কি কি শর্তগুলো দরকার হয়? 3টি শর্তের প্রয়োজন হয়। তোমরা চার্টে দেখতে পাচ্ছ কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখানে কিন্তু আসক্তি উচ্চারণ করছি, আসক্তি না। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে, আসক্তি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এবার আসো আকাঙ্ক্ষা নিয়ে একটু আলোচনা করি। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা বলতে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে আমরা বুঝি কোনো কিছু শোনার ইচ্ছা বা জানার একটা আগ্রহ, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায়, বাক্যের অর্থ পুরোপুরি বা সম্পূর্ণভাবে বোঝার জন্য, আমি আবারও বলছি, একটি বাক্যের অর্থ পুরোপুরি বা সম্পূর্ণভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ থাকে তাকেই আকাঙ্ক্ষা বলে। দেখো, একটি উদাহরণ দিচ্ছি। শিমুল মন দিয়ে লেখাপড়া ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি এর পরের অংশটুকু আর বললাম না। তাহলে এখানে কি হচ্ছে? এখানে বক্তার মনের ভাব কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না। অর্থাৎ আমি কি বুঝাতে চেয়েছি এই বাক্যটি দ্বারা তা কিন্তু তোমরা বুঝতে পারবে না। এখানে শিমুল মন দিয়ে লেখাপড়া অনেক কিছুই হতে পারে, সেটা কিন্তু আমি স্পষ্ট করছি না। তাহলে এই যে একটি বাক্যে আরো কিছু শোনার যে একটি ইচ্ছা, শোনার যে একটা আগ্রহ, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এখানে যদি আমি বলি শিমুল মন দিয়ে লেখাপড়া করে, তাহলে কিন্তু বাক্যটি পূর্ণ হবে এবং তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে।
তাহলে একটি সার্থক বাক্য হতে গেলে অবশ্যই এই আকাঙ্ক্ষা গুণটা কি হবে, থাকতে হবে। তা না হলে কিন্তু সার্থক বাক্য কখনোই হবে না। দেখো দ্বিতীয় যে গুণটি আসক্তি। আসক্তি কি? আসক্তি হচ্ছে একটি বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নামই হচ্ছে আসক্তি। অর্থাৎ একটি বাক্যের পদগুলোর যেখানে যেখানে পদগুলোর বসার কথা ঠিক সেখানে সেখানে পদগুলোকে বসাতে হবে। এলোমেলোভাবে পদগুলোকে রাখলে কখনোই সেটা সার্থক বাক্য হবে না। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এই যে আমি একটি বাক্য বললাম, আমি শব্দ বলেছি, আমি এক বা একাধিক এখানে শব্দ নিয়ে এসেছি, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আমার মনের ভাবটা কিন্তু এখানে প্রকাশ পায়নি, এলোমেলো, এই পদগুলো এলোমেলো বসার কারণে। অর্থাৎ এই যে একটি বাক্য, এই বাক্যের যে পদগুলো আছে সেই পদগুলোর কিন্তু অর্থসঙ্গতি রক্ষা করে কিন্তু পদগুলোকে যথাযথভাবে সাজানো হয়নি, অর্থাৎ অর্থের দিকটা বিবেচনা করে কিন্তু পদগুলোকে এলোমেলোভাবে রাখা হয়েছে। তাই এটা সার্থক বাক্য কখনোই হবে না। এখানে বক্তা যা বলতে চেয়েছেন তার সব উপকরণ আছে। অর্থাৎ বক্তা কি বলতে চেয়েছেন, যে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, কিন্তু বাক্যটি সব উপকরণ থাকা সত্ত্বেও পদগুলো, এখানে এই বাক্যের যে পদগুলো ব্যবহার করা হয়েছে সেই পদগুলো কিন্তু যথাযথভাবে সাজানো হয়নি। ফলে এটা কি হচ্ছে, সুস্পষ্টভাবে কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এটাকে আমরা বাক্য বলছি না। কিন্তু এটি যদি আমরা সাজিয়ে বলি যে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তাহলে কিন্তু স্পষ্টভাবে এই বাক্যটির অর্থ আমরা বুঝতে পারি। অর্থাৎ বাক্যের পদগুলোকে যথাযথভাবে সাজানো থাকতে হবে, তাহলে সেটা কি হবে, সার্থক বাক্য হবে। আর যখন একটি বাক্যের পদগুলোকে তার অর্থের দিকটা বিবেচনা করে আমরা সাজিয়ে প্রকাশ করব, তখনই সেটা কি হবে, আসক্তির মর্যাদা পাবে, অর্থাৎ একটি সার্থক বাক্য হিসেবে পরিগণিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বাক্যের 3 নাম্বার গুণটা কি? 3 নাম্বার গুণটা হচ্ছে যোগ্যতা। বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে বলা হয় যোগ্যতা। অর্থাৎ এর আগের গুণটা কি ছিল? এর আগের গুণটা ছিল যে বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে কি হতে হবে, অর্থের সঙ্গতি থাকতে হবে এবং সুন্দরভাবে সাজানো, অর্থাৎ যথাযথভাবে সাজানো থাকতে হবে। কিন্তু এইখানে কি বলছে? এইখানে বলা হচ্ছে যে বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি যেমন থাকবে ঠিক তেমন কি থাকতে হবে, ভাবের মিলবন্ধন থাকতে হবে। অর্থাৎ অর্থের সঙ্গতি এবং ভাবের মিলবন্ধনকেই একসাথে কি বলা হবে, যোগ্যতা বলা হবে। দেখো শিক্ষার্থীরা, একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। একটি উদাহরণ আমি লিখছি যে পাখি আকাশে ওড়ে। আমরা কিন্তু সবাই জানি যে পাখি আকাশে ওড়ে। এটি একটি সার্থক বাক্য, কারণ এইখানে পদগুলো যথাযথভাবে সুন্দর করে সাজানো আছে এবং মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করেছে। কিন্তু দেখো, আমরা যদি বলি যে হাতি আকাশে ওড়ে, তাহলে কি হবে? এখানে কিন্তু এক বা একাধিক পদ ব্যবহার করা হয়েছে, পদগুলোকে সাজানো হয়েছে, কিন্তু কি হয়েছে, তারপরেও আমরা এটাকে বাক্য বলবো না। কেননা কারণ এই যে বাক্যটিতে পদ ব্যবহার করা হয়েছে, এই পদের মধ্যে যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধন, এটার কিন্তু অভাব রয়েছে। অর্থাৎ বাক্যটিতে অর্থ ও ভাবের অসঙ্গতি প্রকাশ পেয়েছে। এটা কিন্তু বিশ্বাসযোগ্য না, কারণ হাতি কখনোই আকাশে ওড়ে না, আমরা এটা সবাই জানি। সুতরাং বাক্য হতে গেলে একটি বাক্যের পদগুলোর মধ্যে কি থাকতে হবে, অর্থ ও ভাবের মিল থাকা আবশ্যক। তা না হলে কিন্তু যোগ্যতার অভাবে
তা বাক্য হিসেবে গণ্য হবে না। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই পাঠে কি বুঝলাম? যে একটি বাক্যকে সার্থক করে গড়ে তুলতে হলে তার 3টি গুণ থাকতে হবে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই 3টা গুণের সমন্বয় যখন একটি বাক্যে হবে, তখনই আমরা তাকে কি বলবো? সার্থক বাক্য বলবো। তাহলে আজকে আমরা এই পাঠ থেকে কি কি শিখলাম? আমরা শিখলাম বাক্য কাকে বলে অথবা বাক্য কি। তারপরে শিখলাম বাক্য গঠনের শর্তগুলো কি কি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাসায় এই বাড়ির কাজটি করার চেষ্টা করবে। সেটা হলো একটি সার্থক বাক্য গঠনের কি কি শর্ত থাকা আবশ্যক। আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।